আমি রাস্তার মানুষ, আমি রাস্তাতেই থাকতে চাই। কি করতে পারলেন? ডক্টর ইউনূস আমার শিক্ষক ছিলেন। আপনার অভিজ্ঞতা কি বলে? উন্নয়ন পরিকল্পনাগুলো এত ত্রুটিপূর্ণ, মানে এটার বাধা কোথায়? বেরোলে নাকি গুলি করবে, এই জুলাই সনদ নিয়ে বাহাস চলছে তুমুলভাবে। আর শেখ হাসিনা থাকার কোনো উপায় নেই। এক ধরনের জাতীয় প্রতারণা। এটা কিন্তু একটা দুর্বলতা ছিল। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি ছিল? আমাদের উপরও কিন্তু একটা বড় ধরনের ঝুঁকি ছিল আর কি। একটা চুক্তি অন্তর্বর্তীকালীন সরকার কার্যত বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছিল। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং 1.5 বছর পর একটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সেই সরকারের বিদায় ঘটেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তার 1.5 বছরের শাসনামলে তার দায়িত্ব পালনকালে কি করলো, কেন করলো সেসব নিয়ে এখনো আলোচনা চলছে। সম্ভবত আরো অনেক দিন চলবে। আমরা একটু সেই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পডকাস্ট কথা চলুকে। আমন্ত্রণ জানাচ্ছি মিস ফরিদা আক্তার আপনাকে। আহ, প্রথমে যেটা জানতে চাই, 8ই আগস্ট 2024 আপনারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের। আপনি ঠিক কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন, কেন হলেন? খুব ভালো প্রশ্ন এটা। আম, আমি মনে করি কি যে বা যেভাবে আমি যুক্ত হয়েছি সেটা হলো যে আমরা কিন্তু আন্দোলনে ছিলাম। আমরা এম, তখন ওই যে জুলাইতে যখন চলছিল, ছাত্রীরা করছিল, তখন আমরা কিন্তু বিভিন্নভাবে, যেমন ক্ষুব্ধ নারী সমাজ বলে একটা আমরা নারীদের একটা প্ল্যাটফর্ম গঠন করছিলাম এবং খুব রেসপন্ড করছিলাম নানাভাবে। এর কারণে ছাত্ররা আমাদেরকে চিনতো, মানে ছাত্রদের মধ্যে একটা গ্রুপ ছিল যারা আমাদেরকে চিনতো। আর অনেক ছাত্ররা আছে যারা আমাদের এখানে, যেমন ফারাদ মাজার আছেন, তার কাছেও তারা নানা সময় আসতো। তো ফলে ওদের সাথে একটা সম্পর্ক ছিল। তো আমাকে ওদের পক্ষ থেকে একবার বলা হলো 6 তারিখের দিকে যে আপনাকে আমরা মানে তালিকায় রাখছি। তা আমি তাদের কাছে একদম হাত জোড় করে মাফ চাইলাম যে আমি রাস্তার মানুষ, আমি রাস্তাতেই থাকতে চাই। কিন্তু তার একদিন পরেই জানা গেল যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও যে তালিকা দিয়েছেন তার মানে যাদেরকে উনি চান, সে তালিকায়ও আমার নাম আছে। তো যেহেতু ডক্টর ইউনূস আমার শিক্ষক ছিলেন এবং এবং ওনার সাথেও আমি বিভিন্ন সময় মানে কাজ করেছি, আমি এটাতে আর না বলিনি। এটাই হলো আমার যাওয়ার ব্যাপারটা। মানে আমি আসলে সত্যিকার অর্থে প্রেফার করতাম যে বাইরে থেকে এই সময়কালটাকে কাজ করে। তো সেখানে আমি একটু দ্বিধা থাকলেও আমি পরে গ্রহণ করেছি শুধুমাত্র। এবং আসলে শেষ পর্যন্ত যেটা হয়েছে যে এইটুকু জানছি, কিন্তু আমাদেরকে ধরেন ক্যাবিনেট থেকে যে একটা জানাবে বা বলবে সেরকম কিছু তো শুনছি না। ফলে একেবারেই শপথ গ্রহণের আগে মানে সন্ধ্যা ৬টার দিকে ফোন আসলো যে আপনি রেডি থাকেন, আপনার জন্য আপনাকে গাড়ি পাঠানো হচ্ছে, শপথ গ্রহণ হবে বঙ্গভবনে। তো প্রস্তুতিরও কোনো ব্যাপার ছিল না আর কি। এবং কারা আছে, কিছু আছে কিছুই জানি না। ওখানে গিয়ে দেখছি সবাই তো মোটামুটি চেনা। তো সেখানে গিয়ে দেখা হলো আর কি। মানে তার মানে উপদেষ্টা হওয়ার আগে আপনি উপদেষ্টা হওয়ার মতো কোনো প্রস্তুতি তো ছিলেন না? না, না, আমি মানে ভাবিই নাই। এবং সেই অর্থে মানে কোনো যে আকাঙ্ক্ষা ছিল যে আমাকে মানে এখন তো একটা নতুন সরকার গঠিত হবে, যদি আমি থাকতে পারতাম। আর মানে মানে এটা হয়নি। মানে ইভেন অজান্তেও হয়নি এটা। কিন্তু ওরা বলার পরে তখন একটা ইয়ে ধারণা হলো যে আচ্ছা ঠিক আছে, দেখি কিছু করা যায় কিনা। এই যে কিছু করা যায় কিনা এই ভাবনা নিয়ে উপদেষ্টা হলেন, কি করতে পারলেন? আচ্ছা, এখন আমাকে আমাদের যখন মন্ত্রণালয় ভাগ হয়, তখন কিন্তু আমাদের কোনো পছন্দের ব্যাপার ছিল না যে আমি এই মন্ত্রণালয় নেব। আমার ব্যাকগ্রাউন্ড তো কৃষিতে অনেক বেশি। আমার ব্যাকগ্রাউন্ড নারী আন্দোলনে অনেক বেশি এবং স্বাস্থ্যতেও। তো অনেকে মনে করছে যে আমি হয়তোবা এগুলোর মধ্যে একটাতে হব। কিন্তু আমাকে যখন মৎস্য প্রাণী সম্পদ দেয়া হলো, তখন ১ম এ আমি একটু হকচকিয়ে গেছিলাম যে এটাতে আমি কিছু করার তো কোনো সুযোগ আছে কিনা আদৌ।
কিন্তু তখন যখন দিল, নিয়ে নিলাম। নিয়ে পরে যখন ঢুকলাম দেখলাম যে আসলে অনেক কাজ করার আছে এখানে, এবং এই কাজ এবং অনেক কাজ হয়নি। এবং যেহেতু আমরা নয়া কৃষি নামে একটা অর্গানিক এগ্রিকালচার মুভমেন্ট করতাম, তো সেখানে আমাদের কাছে কৃষি বলতে শুধু ফসল না। একটা কৃষকের বাড়ি যদি বলেন, আপনি জিজ্ঞেস করবেন একটা কৃষকের কি কি আছে, তার যেমন জমি আছে তেমনি হাঁস মুরগি হুম গরু ছাগল সব আছে, সব মিলে একটা গৃহস্থ পরিবার। ফলে আমি ওইরকম ক্ষেত্রে কাজ করে আসছি। হ্যাঁ, তো এই গরু ছাগল হাঁস মুরগির বিষয়গুলোই তো দেখতে হবে। সেটা আমি তখন ভাবলাম যে ভালোই তো, তাহলে এখানে আমার জানাও হবে। আমি সত্যি কথা বলতে কি, আমি প্রতিটা সময় কাটিয়েছি শেখার ক্ষেত্রে, এবং যতটুকু শিখেছি বা বুঝেছি আবার সেটার বিপরীতে দেওয়ার ক্ষেত্রে সেটা আমি করেছি আর কি। আপনার এই ১.৫ বছরের দায়িত্ব পালনের সময় আমরা একটা টার্ম খুব শুনতাম, অনেক আগে থেকেই শুনি, ব্লু হুম, ইকোনমি। হুম, বাংলাদেশের আ স্থলভাগের যে আয়তন বলা হয় তার প্রায় সমান একটা সমুদ্র সীমা আমাদের আছে। এই জায়গাটা আমরা ব্যবহার করতে আ কদ্দূর পারলাম? আপনার এই ১.৫ বছর, হ্যাঁ, আপনি ১.৫ বছরে হয়তো অনেক কিছু করে ফেলতে পারবেন হুম। কিংবা সেই প্রত্যাশাও কেউ করেনি। কিন্তু আপনার নিশ্চয়ই সেই জানা বোঝার জায়গাটা তৈরি না, হয়েছে। আমি এটার আগে একটু আপনাকে একটু বলি। আমি একটু বলি যে মৎস্য ক্ষেত্রে, হুম, হ্যাঁ? আমাদেরকে কিন্তু শুধু ব্লু ইকোনমি প্রশ্ন করলে এটা কিন্তু একটা অন্য লেভেলের আলোচনা হয়। আমি তার আগে একটু বলতে চাই যে বাংলাদেশে যে মাছ আপনারা পান, তার মধ্যে শতকরা ৬০ ভাগই আসে ইয়ে থেকে, অ্যা চাষ করা মাছ থেকে, অ্যাকুয়াকালচার হুম, যেটা বলে, ইনল্যান্ড অ্যাকুয়াকালচার। আর ৩০ ভাগের মতো আছে যেটা নদ নদী থেকে হাওর-বাওর এগুলো থেকে আসে। সেটা কিন্তু আমাদের মূল আসলে কাজ ছিল। এটা কিন্তু উল্টে গেছে। আগে হতো ৬০ ভাগ আহরিত মাছ হুম, আর ৩০ ভাগ ছিল চাষ। চাষ তো বেশি দিন আগে থেকে হুম, না। এবং চাষ হওয়ার কারণে আমাদের কিন্তু ডাইভার্সিটি কমে গেছে। আপনি দেখবেন বাজারে রুই, কাতলা, মৃগেল, মানে পাঙ্গাস। তারপর পাঙ্গাস। পাঙ্গাসটাই হয়ে গেছে দ্য ফিশ অফ বাংলাদেশ, হ্যাঁ? ইলিশটা আছে, কিন্তু ইলিশও কমে যাচ্ছে। আমার চিন্তা ছিল যে আমি হাওর-বাওরের মাছ, নদী-নালার মাছগুলোকে আমি আরেকটু বাড়াতে পারি কিনা, বা ওখানে কোথায় সমস্যা ওইটাকে চিহ্নিত করার চেষ্টা করেছে। যে দেশীয় মাছকেই রক্ষা করাটা, তার সাথে পরিবেশ যুক্ত, তার সাথে আমার আরও উন্নয়ন প্রকল্পগুলো যুক্ত। আমি একটু আপনাকে বলতে চাই যে আমাদের উন্নয়ন পরিকল্পনাগুলো এত ত্রুটিপূর্ণ এবং এত, মানে অসংবেদনশীল বলবো আর কি, বুঝছেন? যে তারা কেয়ার করে না যে এখান দিয়ে মাঝখানে, যেমন ইটনা মিঠামইন যে হুম, রাস্তাটা করলো, তো খুব সুন্দর ওখানে বার্জার পেইন্টার গিয়ে খুব সুন্দর আলপনা এঁকে দিয়ে আসলো, এবং ওই আলপনার কেমিক্যাল মাছে খেলো। হ্যাঁ, এতে, এবং ওই রাস্তাটা করার কারণে পানির চলাচলটা বাধাগ্রস্ত। বাধাগ্রস্ত হয়ে গেছে। এটা আমি অন্তত এটা সড়ক মন্ত্রণালয়কে বলে ওরা সার্ভে করেছে। ওটাকে এখন ভেঙে, কয়েকটা জায়গায় ভেঙে একটু ব্রিজ করা হবে, নাহলে পানি চলাচল হুম। করতে পারবে না। ওইটুকু করে আসতে পারছে শেষ মুহূর্ত পর্যন্ত এসে। তো এগুলো আমার মনে হয় যে একটু বেশি বলা দরকার। আরেকটা যেটা বলা দরকার ব্লু ইকোনমিতে যাওয়ার আগে, সেটা হলো ইলিশের অবস্থাটা কি? ইলিশটা তো আমাদের ধরেন পৃথিবীতে মাত্র ১১টা দেশে ইলিশ পাওয়া ইলিশ যায়। মাছ পাওয়া যায়। তার মধ্যে সবচাইতে হাইয়েস্ট পরিমাণ এবং স্বাদের দিক থেকে। মানে ইভেন ধরেন পাশের দেশ যে ভারত, হুম, সেখানে গঙ্গায়ও ইলিশ হয়। কিন্তু ভারতের মানুষরাই বলে যে পদ্মার ইলিশের মতো স্বাদ ওই ইলিশে নাই। বুঝছেন? এবার তো শুনলাম যে গুজরাট থেকে অনেকে হুম, ইলিশ আসছে। কিন্তু এই যে স্বাদটা কোত্থেকে আসে? যে মাছের মানে ইলিশের স্বাদ দেখবেন মেঘনার একরকম, তারপর আপনার পদ্মার একরকম, সমুদ্রের ইলিশ আরেক রকম। আমরা সমুদ্রেরটা অত পছন্দ করি না যত না নদীর ইলিশকে পছন্দ করি। কিন্তু ইলিশ তো উৎপত্তি হয় সমুদ্র থেকে। সমুদ্র থেকে সে ডিম হ্যাঁ, ইলিশ ছাড়ার মাছ তো মূলত সামুদ্রিক মাছ। কিন্তু ডিম ছাড়তে সামুদ্রিক নদীতে ডিম আসে। ছাড়তে নদীতে আসে, এবং নদীতে এসে এক পর্যায়ে আবার জাটকা হয়ে সে আবার ফিরে যায়, আবার আসে, মানে পরিযায়ী মাছ হুম, একটা, সে ঘুরে বেড়ায়। কিন্তু জানেন এর মধ্যে জানা গেল যে
ইলিশ যে আসবে যাবে ওই রাস্তাগুলো এখন ভরাট হয়ে যাচ্ছে। তো ইলিশকে তো একটা পথ লাগবে তো। মানে আমরা সেটা করছি কি যে আমরা চিহ্নিত করছি একদম মানে টেকনিক্যালি, মানে যেটা পানি সম্পদকে আমরা এঁকে দিচ্ছে, একেবারে পয়েন্টগুলো চিহ্নিত করে দিচ্ছে যে এই জায়গায় ড্রেজিং না করলে ইলিশ আসবে না। আপনারা যে এখন দেখেন যে বাজারে ইলিশ কমে গেছে, তার পিছনে এটাও একটা কারণ যে ইলিশ কিন্তু ঠিকমতো আসতে যেতে পারছে না, বুঝছেন? এবং প্লাস শীতলক্ষ্যা নদীতে যে দূষণটা, এবং ওখানে নারায়ণগঞ্জের যত শিল্প কলকারখানা আছে সেই দূষণগুলো গিয়ে পুরো মেঘনা দূষিত হয়ে যাচ্ছে, ফলে ইলিশ থাকছে না কিন্তু। হুম তো এই যে ব্যাপারগুলো এগুলো বুঝতে অনেক সময় লাগছে। এবং ইলিশ কিন্তু সত্যিকার অর্থে আমি লিখছি ইলিশ নিয়ে, লিখছি কারণ ইলিশ একটা সত্যিকারের অর্থে একটা আহ, আধ্যাত্মিক মাছ আমি বলবো। এর নিজস্ব কিছু বিবেচনা আছে, মানে চন্দ্র, মানে পূর্ণিমা, অমাবস্যা এগুলো সব মেনে ডিম ছাড়ে। আপনার যে ইয়েতে মা ইলিশ রক্ষার জন্য যে নিষেধাজ্ঞা দেওয়া হয় ওটা আমরা ইংরেজিতে শুনি যে অক্টোবরের এত তারিখ থেকে নভেম্বরের, মানে মোট 22 দিন, হুম। কিন্তু আসলে অক্টোবরের তারিখ ধরে ক্যালেন্ডার ধরে তো ইলিশ ডিম ছাড়ে না। ইলিশ ডিম ছাড়ে আশ্বিন মাসের পূর্ণিমার 4 দিন আগে থেকে। এ, এ, একেবারে আরো 17 দিন, 15 দিন, কত, মোট 22 দিন আর কি। মোট 22 দিন। ওইটা ওই আরেকটা অমাবস্যা ধরে ওইটুকু সময়টা যদি আমরা তাদেরকে রক্ষা করতে পারি তাহলে সে ডিমটা ছাড়তে পারবে। তো এই জায়গাগুলো মানে খুব গুরুত্বপূর্ণ আর কি। এখন আসি আমি ব্লু ইকোনমির প্রশ্নে। ব্লু ইকোনমিটা আপা, এমনি দেশীয় মাছ যেহেতু শুরুই হুম করেছেন হুম ব্লু ইকোনমিতে, আমি একটু পরেই যাই। আমার হুম দেশীয় মাছ নিয়ে আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হুম হচ্ছে এই যে চাষের মাছ হুম এত বাড়ছে, একদিকে বলা হয় যে চাষ করে দেশীয় মাছের যেগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল সেগুলো আবার ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। আবার মানুষের মধ্যে চাষের মাছের টেস্ট নিয়ে এক ধরনের মানে স্বাদ নিয়ে এক ধরনের সমালোচনা আছে। এই দুটোর মধ্যে কি কোনো ফাইন লাইন তৈরি করা সম্ভব? হ্যাঁ, মানে সেটাই আমি বলছি যে প্রথমত চাষের মাছ একটা শুধু কাজ উপকার করছে যে মাছের সরবরাহটাকে বাড়াতে পারছে, যেন মানুষ যারা কিনতে পারে না বা মানে বেশি দামে আমিষের চাহিদাটা পূরণ করার আমিষের একটা বড় চাহিদাটা সোর্স। একটা সোর্স হয়েছে। কিন্তু চাষের মাছটাকে আমরা আরেকটু ভালোভাবে করতে পারতাম, যেটা হলো চাষের মাছকে ফিড নির্ভর করা হয়েছে, মানে বাইরে থেকে খাদ্য দিয়ে তাকে করতে, মানে চাষের মাছকে এমন করে যদি করা হতো যে আহ, আরেকটু অর্গানিকভাবে তাকে যদি চাষ করা যেত এবং ডাইভার্সিটি যদি বাড়ানো যেত। যে কোনো জিনিস যখনই কমার্শিয়াল ইন্টারেস্টে এবং আপনি শুধু মার্কেট রিলেটেড চিন্তা করে করবেন তখন এর ডাইভার্সিটি সীমিত হয়ে যায়, এবং সেটাই চাষের মাছের ক্ষেত্রে হয়েছে। টেস্ট আসলে নাই। আমার সত্যিকার অর্থে যে পাঙ্গাস নদীতে পাওয়া যায় হুম। এবং যেটা চাষের মাছের নদী বা পাবদা এক না, এবং খেয়ে বুঝতে পারবেন, কারণ আসলে এখানে গ্রোথ হরমোনও অনেক সময় ব্যবহার করা হয়, অনেক সময় এমন এমন অনেক জিনিস দেয় যেটা যে চাষি সে এটাকে তো ইনপুট আউটপুট হিসাবে দেখে। হুম। আমি এতগুলো ইনপুট দেব, ইনভেস্ট করলাম, কত টাকা আমি প্রফিট করব। এতটুকু পাবো, সেটার বিনিময়ে আমি কত পাবো, কাজে ওর কাছে টেস্টটা বড় কথা না। আর তাছাড়া টেস্টটা কিন্তু এটা আল্লাহর দান, আমি এটা বলবো প্রকৃতির দান। এই যে হাওরে যে মাছটা পাওয়া যায় এবং টেস্টগুলো বা মাছের যে নিজস্ব খাদ্য, হ্যাঁ, সেটা কিন্তু ধরেন নদী বা হাওর বাওর এদের যে পানির স্রোত এবং ওখানে যে একটা নিজস্ব একটা প্রাকৃতিক খাদ্য তৈরি হয় হুম। সেটা। এবং কিছু তো মাছ এমন আছে এক মাছ আরেক মাছকে খায়, বড় মাছ ছোট মাছকে খায়, মাছরা নিজেরা নিজেদের মধ্যে একটা হুম। খাদ্য চক্র। সিস্টেম আছে। তো এই জায়গাটাতে যে টেস্ট তৈরি হবে সেটা চাষের মাছে কখনোই হবে না। এবং সেটা ফিড নির্ভর হওয়াতে দেখেন আমি ফিড দিয়ে যেমন পোলট্রি করছে, হ্যাঁ, অনেকটা যেন তাই করে আমি মাছ করছি, হুম। তাহলে আমার ফিড
মানে কোথা থেকে আসবে, সারটা আসবে কোত্থেকে? এই যে পোল্ট্রি বলেন কিংবা মাছ চাষ বলেন, যে ফিডগুলো ব্যবহার করা হয়, এই ফিডের একটা স্বাস্থ্যগত ঝুঁকির কথাও হুম, অনেক গবেষণায় উঠে হুম, এসেছে। হেভি মেটাল পাওয়া যাচ্ছে এবং হুম। যার পরিমাণ সহনশীলতার চেয়ে অনেক বেশি। আমাদের মানে আপনার অভিজ্ঞতা কি বলে? আমাদের যে সামগ্রিক সিস্টেম, সেই সিস্টেম কি এই জিনিসগুলোতে নজর রাখতে প্রস্তুত কিংবা সক্ষম? এটাই আমি মন্ত্রণালয়ে থাকতে আমি দেখেছি আরকি, যে আমি আমি করতাম কি, একটা জিনিস আমার মানে ছিল, হয়তো মন্ত্রণালয়ের অনেকে বেচারারা আমার জন্য কষ্ট পেয়েছেন। সেটা হলো, আমি পত্রিকায় যদি ছোট্ট মানে হয়তো ৬ নম্বর পৃষ্ঠায় বা ৭ নম্বর পৃষ্ঠায় যদি একটা ছোট্ট নিউজ দেখি যে এখানে এরকম সমস্যা হয়েছে, আমি ওইটাকে তাড়াতাড়ি চট করে সংশ্লিষ্ট যে অফিসার হবে তাদেরকে বলতে, এক্ষুনি খোঁজ নেন ওখানে এটা কেন ঘটলো? এবং দেখা যেত যে সত্যি, সত্যি ওখানে অনেক কিছু দূষণের মতো ঘটনা ঘটে গেছে এবং এটা হচ্ছে। আসলে হচ্ছে কি, যে ফিডের দাম তো বেশি। হুম, আমদানি করা উপাদান দিয়ে যে ফিড তৈরি হয়, সেটাতে কিন্তু যারা ফিড আমদানি করে তারা বলে যে ওদেরকে মানে AIT, যে অ্যাডভান্স অ্যাডভান্স ইনকাম দিতে ট্যাক্স। দিতে হয়। তারপর আনা নেয়ার অনেক এবং সত্যি কথা বলতে কি, ভুট্টা আনেন বা সয়াবিন আনেন, যেগুলো দিয়ে আপনারা ফিড তৈরি করছেন, সেগুলো কিন্তু জেনেটিক্যালি মডিফাইড। হুম, আমেরিকা থেকে যখন আসে বা ব্রাজিল থেকে যখন আসে, এগুলো কিন্তু না, মানে আমাদের ন্যাচারাল না। বাংলাদেশে কিছু করার চেষ্টা করছে, কিন্তু এখনও ফিডে আমরা আত্মনির্ভরশীল না। এবং ফিড যেটা হওয়া উচিত সত্যিকার অর্থে মাছের জন্য, আমরা ফিড বলতে এখন সব মিলায় ফেলছি। এখন গরুকেও যা খাওয়াচ্ছি, মুরগিকেও খাওয়াচ্ছি, মাছকেও খাওয়াচ্ছি। মানে কিছু ছোটখাটো পার্থক্য ছাড়া মূলত কিন্তু ফিড একই রকম থেকে যাচ্ছে। তো এটা আমার কাছে মনে হয় যে একটা বড় সমস্যা আরকি। এবং এখানে কিছু চেঞ্জ করার জন্য আমি ফিডের উপরেও অনেকগুলো কাজ করার চেষ্টা করেছি। এখন দেখা যাক, হয় কি, এগুলো এত লম্বা কাজ, বুঝে উঠতেই হুম। তো ১ম ৬ মাস লেগে গেছে। কাজ করা শুরু করলেও পরে, এবং ব্যুরোক্রেসি বলে একটা জিনিস আছে, সেটা বুঝছি এটা, যে সবাই তৎপর কিন্তু আগায় না। মানে স আমি অনেক ধন্যবাদ জানাবো আমাদের যে মন্ত্রণালয়ে যারা ছিলেন, তারা কিন্তু সত্যি, সত্যি অনেক সহযোগিতা করেছেন। আমাকে কেউ বাধা দেয়নি এবং তৎপর হওয়ারও চেষ্টা করেছেন। কিন্তু ফাইল তো ফাইলই। ফাইল আসতে যে একটা গতি লাগে, সেই গতিটা কোনো কারণে যেন এ মানে থেকে যায় কোথায়। আপনার এই অভিজ্ঞতাটা আরেকটু শুনবো বিস্তারিত। ব্লু ইকোনমি নিয়ে একটু যে হ্যাঁ, জানতে এখন চাই যে, আসি। এই যে এত বড় একটা সমুদ্র সীমা হুম, বাংলাদেশের স্থলভাগের হুম। আয়তনের প্রায় সমান। আমরা তার কদ্দূর ব্যবহার করলাম? সেই তো অনেক বছর হয়ে গেল আমরা সমুদ্র সীমা আরবিট্রারি কোর্ট থেকে জিতে এসেছি। আচ্ছা, আমাদের প্রায় ১,১৮,৮১৩ স্কয়ার কিলোমিটার হুম, এক্সক্লুসিভ ইকোনমিক জোন আছে সমুদ্রে। হ্যাঁ? তার মধ্যে আমরা খুবই কম অংশে মাছ ধরতে যাই আরকি। মানে এম এই ২০০ মিটারও যায় না বা এর বেশি যায় না। আর আমাদের তো ধরেন এই ইন্ডাস্ট্রিয়াল ট্রলার লাগবে। যদি একটু দূরে যেতে চাই, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রলার আছে মাত্র ২৭২ টা আছে। তার মধ্যে সবাই কিন্তু ওরকম করে যেতে পারছে না। এখন মাছ ধরা যে এটার কোনো পরিকল্পনাটা ছিল না। এখন বর্তমানে যে সামুদ্রিক মাছের অবদান মাত্র ১০ কি ১২%। হুম। হ্যাঁ? অথচ সমুদ্রে তো শুধু ইলিশ না, সমুদ্রে কিন্তু অনেকগুলো সামুদ্রিক মাছ আছে, যেমন ছুরি, লইট্ট, এগুলোও কিন্তু পরিচিত মাছ। হ্যাঁ? এই যে আমরা গত বছর একটা খুব ভালো একটা গবেষণা হয়েছে। এটা ডক্টর ন্যানসেন ফ্রিটজ অফ ন্যানসেন ভেসেল বলে, নরওয়েজিয়ানের একটা নরওয়েজিয়ান। কোম্পানি। ফ্রিটজ অফ ন্যানসেন হুম, ভেসেল, ও মানে এটা FAO-র সহযোগিতায় ওরা একটা মানে সার্ভে করে, প্রায় মাসখানেক সময় নেয়। তো এবার সেপ্টেম্বর থেকে অক্টোবরে করেছে। করে ওরা যে রিপোর্ট দিয়েছে ভয়াবহ। সে ভয়াবহতা বলি, যে ১ম কথা হলো যে এর আগে ওরা ২০১৮ সালে একটা করেছিল। তখন যেই পরিমাণ মাছ তারা মানে স্টক আকারে পেয়েছিল, এখন তার ১/৩ পেয়েছে। মানে ৩ ভাগের ২ ভাগ কমে গেছে। কমে গেছে। এরও কারণ আছে।
কারণ আছে, অনেক দূষণ আছে। অনেকগুলো ওরা স্পট পেয়েছে যেগুলি অক্সিজেন মিনিমাম জোন বলে। হুম, তো অক্সিজেন মিনিমাম জোন হওয়া মানে কি, কোনো প্রাণী তো ওখানে বাঁচতে পারবে না। তাহলে এরকম জোন তৈরি হয়ে যাচ্ছে, এবং এটা অবশ্য ওদের রিপোর্টে ওভাবে ডাইরেক্ট বলে নাই, কিন্তু এমনি বলছে একটা ধারণা। সেটা হলো যে এটা ধারণাগত, হুম, আমিও হুম, মানে ক্লেম করব না যে কিন্তু যেটা একটা বলছে যে এই অক্সিজেন মিনিমাম জোনগুলো তৈরি হয় কেন, তার মধ্যে একটা কারণ বলছে যে এই যে আমরা ইউরিয়া সার ব্যাপকভাবে ব্যবহার করি, হুম, হ্যাঁ, ইউরিয়া কোথায় না ব্যবহার হচ্ছে, মানে যে সব কিছুতে। এটা এক পর্যন্ত তো গড়াতে গড়াতে নদীতে যায়, নদী থেকে সমুদ্রে যায়, ওখানে নাইট্রোজেন আছে, বুঝছেন? ইউরিয়াতে তো নাইট্রোজেন হুম। থাকে। তো সেইটা সমুদ্রে গিয়ে ওখানে যে দূষণ তৈরি করে, সেটার ফলে অক্সিজেনের সাথে একটা মানে অক্সিজেন কমে যায়। এরকমও একটা ব্যাপার আছে। আরেকটা হলো যে মাইক্রোপ্লাস্টিক, হুম, প্রচুর মাইক্রোপ্লাস্টিকের ইয়ে পেয়েছে তারা, হ্যাঁ? তো কিন্তু পজিটিভ দিক হলো এটা যে আগে আমাদের মাছের প্রজাতি সমুদ্রে কিন্তু বেশি, আমাদের ইনল্যান্ড ফিশারিজের চাইতে সমুদ্রে প্রায় 475, আমি কম বেশি হুম। এদিক ওদিক হতে পারে, 475 প্রজাতির মাছ কিন্তু সমুদ্রে আছে, যার মধ্যে আমরা হয়তো ৮-১০টা বা ৩০টার বেশি চিনিও না চিনি ঠিক না। মতো। আরগুলো অনেকগুলো কিন্তু অনেক ইকোনমিক ভ্যালু আছে। আমরা কিন্তু ওগুলো এখনো ব্যবহার করিনি। এক্সপ্লোরই করতে পারিনি। এইবার এ এ এই সার্ভেতে আরো ৬৫টা নতুন স্পিসিস চিহ্নিত হয়েছে। এবং তার মধ্যে ৫ টা বোধহয় পৃথিবীর কোথাও দেখা পৃথিবীর যায়নি। কোথাও দেখা যায়নি। এটা তো আপনারা জেনেছেনই। তো এটা কিন্তু একটা সুখবর। এটা সুখবর মানে হলো যে এখন আমরা যে সমস্যাগুলো দেখেছি সেগুলো যদি, আমি বর্তমান সরকারকে অনুরোধ করব যে ওদিকে মনোযোগ দিতে, যে এই আমাদের সমুদ্রকে আগে রক্ষা করেন। সমুদ্রকে মানে দূষণমুক্ত বা এগুলি করা আমাদের খুব জরুরি। টুনা ফিশ পাওয়ার একটা সম্ভাবনা দেখা গেছে, যেটা আন্তর্জাতিক বাজারের আমাদের খুব বড় একটা ভূমিকা রাখবে। কারণ টুনা আমরা নিজেরাও বাংলাদেশে আমার মনে হয় যে পছন্দ করবে মানুষ। আর আরেকটা পরিবর্তন আমাদের মানুষদের করতে হবে, যারা উপকূলীয় এলাকার মানুষরা কিন্তু সমুদ্রের মাছ খায়। হুম। হুম? আর এদিকে যত আসবেন তারা সমুদ্রের মাছ বললেই নাক সিটকায়। মানে ওরা খুব একটা সমুদ্রের মাছ পছন্দ করে না। আসলে আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে এমনকি নিউট্রিশনের প্রয়োজনে ধরেন ক্যালসিয়াম বা এই যে অনেকগুলো মিনারেলস আমাদের দরকার হয় শরীরে, সেগুলো কিন্তু সামুদ্রিক মাছ থেকে অনেক বেশি ওমেগা আসে। 3 এর কথা বলা হয় খুব হুম? বেশি। ওমেগা 3 এর কথা বলা হয়। ওমেগা 3 তো অনেক বেশি। তো এগুলো ধরেন আমার ওষুধের জন্য আমি মাল্টি যে ওষুধ কিনছি, হুম। এ একটা ওষুধ না কিনে আমার হয়তো সামুদ্রিক মাছ খাওয়াটা আমার সমাধান হতে পারত। তো এরকম যদি আমরা অনেক পরিবর্তন আনতে পারি, সেটা করতে পারি। কিন্তু আমার যেটা চিন্তা সেটা হলো যে আমরা বেশ কয়েকবার প্রধান উপদেষ্টার সাথেও আমাদের মন্ত্রণালয়কে নিয়ে আমরা বসেছি এবং এটা জানিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও খুব আগ্রহী ছিলেন। আসলে শেষ পর্যন্ত আমরা সেই সময়টা পাইনি আরকি। এখন অনেক বিদেশিরা ইনভেস্ট করতে রাজি আছে। কিন্তু আমি যেটা চাই এ বা চেয়েছি, এখন আমি নাগরিক হিসেবে চাচ্ছি, সেটা হলো যে আমাদের সমুদ্রের যে রিসোর্স আছে, হুম? সেগুলোকে ব্যবহার করার অনেক, অনেক সুযোগ আছে। তো সেই জিনিসগুলো আমরা যেন করতে পারি আরকি। আমরা আবার একটু আপনার প্রসঙ্গ থেকে একটু রাজনীতিতে ফিরি। আপনি বলছিলেন মাঠের আন্দোলন কর্মী তো আপনি মূলত। হুম, আপনি একদম। ৯৫ সালে সেই যে দিনাজপুরের হ্যাঁ, ইয়াসমিন হ্যাঁ, হ্যাঁ, হত্যাকাণ্ডের কথা, হ্যাঁ, সেটার জি। জন্য আপনার কৃতিত্ব সবাই জানে। ওটা আমি একা না তাই বলে না, আপনি একা না। কিন্তু সেই সময় হ্যাঁ, আপনার আমরা নেতৃত্বের সম্মিলিত কথা নারী সবাই সমাজ। জানে। হ্যাঁ। আপনি জুলাইতেও আপনার সেই সক্রিয়তা দেখা গেছিল। আপনারা কি বুঝতে পারছিলেন যে আ সরকারটা পতন ঘটতে যাবে এবং এই ধরনের একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে? মানে ভবিষ্যৎটা কি বুঝতে পারছিলেন? সরকার গঠনের ব্যাপারটা অত মানে চিন্তার মধ্যে ছিল না। কিন্তু যেদিন নাকি ফ্যাসিস্ট শেখ হাসিনা ওই যে রাজাকারের নাতিপুতিরা বললেন, আমি নিজেই ওই ইয়েটা হুম, শুনছিলাম। আমার সেদিনই মনে হয়েছিল যে উনি বোধহয় নিজেরই
পতন ঘোষণা করছেন উনি নিজেই। এবং যখন দেখলাম যে মেয়েরা রাত্রে নেমে গেছে, সেদিন বিশ্বাস করেন আর মানে একদম আমি নিশ্চিত ছিলাম যে আর শেখ হাসিনা থাকার কোনো উপায় নেই। মানে এরা কেউ থাকতে পারবে না। মেয়েরা যেভাবে নামছে এবং তার সাথে যেভাবে আসলে আন্দোলন তুঙ্গে উঠেছে কিন্তু তখন। হুম। সেই সময় আবার চারিদিক থেকে গোলাগুলি আম মারা যাচ্ছে, যেমন আমরা তাসলিমা আক্তার যে শ্রমিক হুম, নেত্রী, সে ফোন করে বলতো, "আপা গাজীপুরে একটা শ্রমিক মারা গেছে।" তারপর এরকম নানা জায়গা থেকে ফোন আসতো, আমরা যেতাম। এম আমাদের উপরে অনেক সময় মানে আক্রমণ হতো। তো এগুলোতে বুঝে গেছি যে এরা থাকবে না। কিন্তু ঠিক আগস্টের ৫ তারিখ ঘটে যাবে এটা একটু ভাবি নাই। কারফিউ ভেঙে মানে বের হওয়ার জন্য আমি শাড়ি-টাড়ি পরে রেডি হয়ে বসে আছি যে একটু সুযোগ পেলেই যাব। কিন্তু আমাদের ফোন করছে যে বেরোলে নাকি গুলি করবে। যে মুহূর্তে শুনলাম যে এ সেনাপ্রধান বক্তব্য রাখবেন, আমরা বলছি ঠিক আছে। এখন কারফিউ উঠুক না উঠুক আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা তখন চলে গেলাম। কিন্তু সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যে এর মধ্যে কিছু, কিছু নাম শোনা যাচ্ছিল। সেখানে আমার নাম ছিল না অবশ্য। মানে যেগুলো স্পেকুলেশন হুম। এর মধ্যে ছিল, সেখানে আমি ছিলাম না এবং আমি চিন্তাও করিনি। তো এম মানে এখন ব্যাপারটা হলো যে এটা কি তত্ত্বাবধায়ক সরকার হবে? হুম। যেমন আমরা অভ্যস্ত কিসে ৩ মাসের জন্য একটা সরকার ৯০ হবে। দিন ৯০ দিন এবং মেইন কাজ হবে কিছু রুটিন দায়িত্ব পালন করে একটা আমরা নির্বাচন কন্ডাক্ট করা। একটা নির্বাচন কন্ডাক্ট করে, মূল কাজ হলো ওটা। ফলে অব অন্তর্বর্তীকালীন সরকার হবে এবং সেটার মেয়াদ কি হবে বা সেটা কি হবে এই চিন্তাটা কিন্তু তখন করিও নাই বা নিজেকেও সম্পৃক্ত করিনি সেটা আরকি। এরপর তো দায়িত্ব পালন করলেন ১.৫ হুম, বছর। এই যে মেয়াদ নিয়ে নানান রকম প্রশ্ন হুম, এবং অন্তর্বর্তীকালীন সরকারের আ অন্যতম অ্যাচিভমেন্ট বলি কিংবা কার্যক্রম বলি সেটা হচ্ছে জুলাই সনদ ঐকমত্য কমিশনে। আ হয়তো আপনার মন্ত্রণালয় সরাসরি সম্পৃক্ত না, কিন্তু আপনিও বিইং আ মেম্বার অফ দি ক্যাবিনেট। অ্যাডভাইজারি ক্যাবিনেট, হুম। আপনার নিশ্চয়ই পলিসি ইনপুট আছে। এই জুলাই সনদটা নিয়ে আজকে আমরা কথা বলছি যখন ১লা এপ্রিল, তার আগে দিন ৩১ মার্চ সংসদে মোটামুটি একটা প্রাণবন্ত সংসদ নিঃসন্দেহে হচ্ছে। কিন্তু এই জুলাই সনদ নিয়ে বাহাস চলছে তুমুলভাবে, তর্ক চলছে। বর্তমান ক্ষমতাসীন সরকার বিএনপি নেতৃত্বাধীন তারা বলছে এই জুলাই সনদ এক ধরনের জাতীয় প্রতারণা। কিন্তু জামায়াত এবং এনসিপি যারা বিরোধী দলের আসনে বসা আছেন তারা এই জুলাই সনদটাকে সবচেয়ে গুরুত্বের চোখে দেখতে চাচ্ছেন। আপনাদের ১.৫ বছরের দায়িত্ব পালনকালীন সময়ে সবচেয়ে বড় যেটি অর্জন বলে অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনা করে, সেটি যে এই ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ল, কার্যত হুমকির মুখে আছে এটার বাস্তবায়ন, সেইটা আপনি কিভাবে দেখেন? আচ্ছা, প্রথমত একটু বলি যে আমাদের অন্তর্বর্তী সরকার তো প্রথমত একটা তো মেয়াদটা হুম, জানছিলাম না এবং আমাদের ৩ টা ম্যান্ডেট আমরা মনে করেছিলাম যে আমাদের একটা হলো যে বিচার করতে হবে। সত্যি কথা বলতে কি জানেন? ১ম কয়েক মাস শুধু শহীদ পরিবার এবং আহতদের সাথে interact করার কাজই আমাদের মন্ত্রণালয়ের কাজের পাশাপাশি করতে হতো। হুম, দিনে যারা দেখা করতে আসতো তাদের মধ্যে কেউ শহীদ পরিবার, কেউ আহত, কিছু মানে যোগাযোগ করিয়ে দেয়া। আমরাও হাসপাতালগুলোতে যাচ্ছি। কাজেই জুলাইয়ের অভ্যুত্থানে যারা নাকি জড়িত ছিল তাদের প্রতি আমাদের কমিটমেন্টটা আমাদের মধ্যে সারাক্ষণই ফিলিং এর মধ্যে ছিল। এবং সেটা আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হুম, বলেছিও যে হাসিনার বিচার হতেই হবে। হুম? মানে জুলাই সনদ বা যেটাই হোক ওটা পরবর্তীকালে ধীরে, ধীরে হয়েছে। কিন্তু আমাদের হলো যে বিচার করাটা। এই শহীদদের এই যে ছেলেমেয়েদের ১৪ বছরের ছেলেকে জাস্ট গুলি করে সরাসরি গুলি করে মারল। হেলিকপ্টার থেকে গুলি করে যে ঘরে বসে রিয়া গোপের মতো বাচ্চা মারা গেল। যাত্রাবাড়িতে। তো কাজেই এদের তো আমি তো আনাসের পরিবারের ওখানে গেছি এবং ওখানে আনাসের চিঠিটাও আমাকে মানে ওরা মা-বাবা আমাকে হুম, গিফট করেছে ওর চিঠিটাকে ফ্রেম করে। তো এটা আমার কাছে খুব একটা লাগে যে আমাদের কমিটমেন্টটা ওখানে ছিল। তারপর যেটা হলো যে একটা প্রক্রিয়া আকারে শুরু হয়ে গেল যেটা
ঐক্যমত কমিশনগুলো যে গঠিত হলো, এটা একটা খেয়াল করার বিষয় যে প্রথমে 6টা কমিশন হলো, তারপর কিন্তু পরবর্তীকালে শ্রম কমিশন, নারী কমিশন, মোট 11টা কমিশন। মোট 11টা। কিন্তু যেটা হলো যে শেষ পর্যন্ত ঐক্যমত্য কমিশনে যারা অংশগ্রহণ করেছে সেখানে কিন্তু ওই 6টার বাইরে অন্য কমিশনগুলোকে রাখেনি। এটা কিন্তু একটা দুর্বলতা ছিল। হ্যাঁ, এবং এইটাতে এই কমিশনের কার্যক্রমটা কিন্তু আবার কিছুটা আমাদের বাইরের আরেকটা প্যারালাল প্রক্রিয়া হিসাবে চলছিল। মানে এটা তো এমন না যে আমি উপদেষ্টা হিসাবে গিয়ে বলবো যে এটা করা দরকার, এটা করব, সেটা না। ওটা প্যারালাল একটা প্রক্রিয়া হিসেবে চলছিল। আমরা যখন ওদের সাথে মাঝে মাঝে দেখা হতো তখন বলতাম, কই নারীরা কোথায়? আপনাদের ওখানে শুধু পুরুষরা কেন বসে আছে? হ্যাঁ, নারী কমিশনের রিপোর্ট নিয়ে তো আলোচনাই হয় নাই। আলোচনাই হয়নি। এবং না, যেটা আমার কাছে সবচেয়ে চোখে লাগতো, মানে এটা আমাদের চোখের সমস্যা হয়ে গেছে আর কি, সেটা হলো যে কোনো একটা গুরুত্বপূর্ণ হচ্ছে সভা, সেখানে নারী নেই। হ্যাঁ, তো নারীহীনতাটা এটা কিন্তু একটা খুব মানে উম, ইয়ে দৃষ্টিকটু ছিল আর কি। তো ফলে আমরা জুলাই সনদ আমাদের একটা বড় অর্জন। জুলাই সনদে যারা নাকি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের সম্পৃক্ততা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অ্যাডভাইজার হিসেবে আমাদের সেইভাবে করণীয়টা ছিল না, যেহেতু এটা একটা প্যারালাল প্রক্রিয়ার মধ্যে চলছিল আর কি। আপনি নারী প্রসঙ্গটা টানলেন, তো একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে। নারী কমিশনের যে প্রস্তাবনাগুলো ছিল, সেই প্রস্তাবনাগুলো নিয়ে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ব্যাপক প্রতিক্রিয়া আমরা দেখেছি, এবং সেই প্রতিক্রিয়াকে অনেকটা এন্টারটেইন করে অন্তর্বর্তীকালীন সরকার নানান রকম বক্তব্য বিবৃতিও শুনেছি, এবং শেষ পর্যন্ত সেটা আলোচনায় ওঠে নাই। তবে একটু কারেকশন করে, এন্টারটেইন করেন না, মানে সেটাকে মানে অন্তত এন্টারটেইন করেনি কোনো মতে না। আমি আমি মানে যারা নারী অধিকার কর্মী তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরে নারীদের অধিকার নিয়ে নানান রকম সমালোচনা করেছে। নারীদের শুধু নারী কেন, আপনি বিচারের কথা বলছিলেন, মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ভায়োলেশন হয়েছে সেটার বিচারের কথা বলছিলেন। এই 1.5 বছর ল অ্যান্ড মানে অর্ডার, না, হত্যাকাণ্ডের বিচার, হ্যাঁ হত্যাকাণ্ডের মানে এই 1.5 শহীদ বছর, পরিবার, আহত পরিবার, ওদের পক্ষ থেকে মানে জুলাই যত রকম অন্যায় হয়েছে, এই 1.5 বছরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি ছিল? আমরা মাজারে হামলা দেখেছি 100-র কাছাকাছি, আমরা মরদেহ কবর থেকে উঠিয়ে আগুন দিতে দেখেছি, আমরা একজন তরুণকে ময়মনসিংহে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখতে দেখেছি। এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলো সরকার কেন কন্ট্রোল করতে পারবে? আপনি নাগরিক হিসেবে কি মনে করেন? আপনার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় না? একটা জিনিস শুধু অ্যাড করি, আমরা কিন্তু এগুলো আলোচনা হতো এবং এগুলোকে কখনো কখনো এন্ডোর্স করা হয়নি, এবং কখনো এটা মানে অনেকগুলো তো যেগুলো ঘটছে এটা তো আগে জানা ছিল না, মানে সেখানে একটা দুর্বলতা অবশ্যই ছিল, কিন্তু এটা ক্যাবিনেটে উঠতো এবং আলোচনা হতো, এবং সত্যি সত্যি এগুলোকে কেমন করে হ্যান্ডেল করা যায় এগুলোর ব্যাপারে বলা হতো। এখানে কিন্তু ইচ্ছার কোনো অভাব ছিল না। আমি মনে করি না যে এগুলোকে চলতে দেয়, এগুলো হলে কি আসে যায় আমাদের, এরকম ব্যাপার কিন্তু ছিল না। হ্যাঁ, এটা বাইরে থেকে মনে হতে পারে, হ্যাঁ ইনঅ্যাকশন মনে হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে মাজার ভাঙার ব্যাপারে সরকারের কোনো প্রকার এন্ডোর্সমেন্ট ছিল। মাজার বা অন্যান্য জায়গায় যে মবের শিকার তো যমুনার সামনেই তো এসে সবগুলো, এই মব শব্দটা কিন্তু আমরা গত 1.5 বছরে অনেক বেশি শুনছি। এবং যমুনাতে যেখানে প্রধান উপদেষ্টা থাকতেন তার বাড়ির সামনে যেভাবে হামলা দিত, হ্যাঁ মানে ইন্টারকন থেকে শুরু করে যেভাবে, ওই রাস্তাটা তো প্রায় অনেক সময় যাওয়াই যেত না। আপনারা একটা কথা বলেন যে যত মানে অন্য ঘটনা ঘটেছে, এই সরকার, অন্তর্বর্তী সরকার নিজেও কি কম ভুক্তভোগী হয়েছে? সেক্রেটারিয়েটে হামলা দিচ্ছে, অনেক সময় আমরা 5টা বেজে গেছে, বেরোতে পারছে না, বলছে নিচে কিন্তু সব বসে আছে, হ্যাঁ ওখানে মানে বেরোতে দেবে না, তো গেট ভেঙে ফেলতেছে, এই করতেছে। তো আমরাও কিন্তু প্রচুর হামলার শিকার হয়েছে, মানে সরাসরি না,
কিন্তু জানছি যে এদিক দিয়ে যাওয়া যাবে না। যেহেতু আমাদের গানম্যানরা কন্ট্রোল থেকে জানতে পারতেন যে হুম। অন্য কোন রাস্তা দিকে গেলে ভালো হয়, সেরকম রাস্তা নিতে হতো। ফলে আমাদের উপরেও কিন্তু একটা বড় ধরনের ঝুঁকি ছিল আরকি। তো এটা একটা বুঝতেই পারছেন যে ফ্যাসিবাদী একজন হাসিনা চলে গেলে তো আর সবাই চলে যায়নি। তো কাজে তাদের একটা যে অ্যা কাজগুলো অব্যাহত ছিল, তারই প্রমাণ আমার কাছে মনে হয় এগুলো আরকি। কিন্তু এগুলো খুবই দুঃখজনক এবং ক্যাবিনেটে আমরা সবসময় এটার ব্যাপারে কি করা যায় এগুলো আমরা আলোচনা করেছি। এটা আপনাদের মনে করার কোনো কারণ নাই যে আমরা না, 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 আমরা সেটা জানি। কিন্তু ধরেন এই যে আমি যদি স্পেসিফিক্যালি নারী ইস্যুতেই বলি, না, নারী ইস্যুটা মানে আ আ ঐকমত্য কমিশনে একটাও নারী নারীহীনতা, নেই। আ এরকম অনেক গুরুত্বপূর্ণ বৈঠকে এইটা নারী, আমি এবং তো আমি তো ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এরকমও শুনেছি যে অমুক বৈঠকে নারী থাকলে আমরা যাব আমরা না, যাব না। যাব না। একদম ওরা বলেই আমি দিছে। এন্টারটেইন শব্দটা তো সেই জন্যই ব্যবহার করেছি, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা কিংবা নানান শীর্ষ কর্মকর্তা, যেহেতু তারা সামনে নাই আমি নাম বলছি না, রাইট টু রিপ্লাই নাই, আ তারা তো সেই উম বা তাদের সেই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর যে দাবি, তাকে এক ধরনের মেনে নিয়ে তারা সেই বৈঠকগুলো না, করেছেন। সেটা একটা দলের ক্ষেত্রে হয়েছে যে উনি ওখানে কোনো নারী থাকলে ওরা আসবেন না এবং এটা নিয়ে আমরা সমালোচনাও করেছি যে এটা আমরা কেন মেনে নিলাম, আমরা ভিতর থেকে এটা বলেছি। কিন্তু আসলে একটা ব্যাপার হয়ে গেছে কি পুরো এখন আপনি সংসদে অল্প যে কয়জন মহিলা আছে তাদের কি কোনো দৃশ্যমান হয়? সংসদে ৫% নমিনেশনই দিতে পারে না এই তো দিতে এদের পারে জাতীয় নাই সংসদ এই জাতীয় নির্বাচনে। সংসদে দিতে পারেনি এবং যে কয়জন কোনো মতে তাও নির্বাচিত হয়ে আসছে ৭ জন বোধহয়, আমি যদি ভুল ৭ না জন, করি। ৭ জন। কিন্তু সেই ৭ জনের মধ্যে ৩ জন, একজন ফুল মন্ত্রী হয়েছে আর হুম, ২ জন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী। তো ওদেরই বা কোনো আমরা অংশগ্রহণ দেখছি, হ্যাঁ? আসলে যদি বেশি সংখ্যক হতো তাহলে নিশ্চয়ই ওরাও আরো বেশি সংখ্যক বলতে পারত। তো এই নারীহীনতা কিন্তু অব্যাহত আছে। হুম। নারীহীনতা, নারীকে অদৃশ্য করে দেয়া প এ প মানে প্রক্রিয়াটা কিন্তু এখনো আছে। আমি একেবারেই বলব যে এটা আমাদের অন্তর্বর্তীকালীন সময়েও ছিল নারীহীনতা এবং নারী বিষয়ে মানে ইনসিনসিয়ার ছিল যে নারী বিষয়ে কোথাও কিছু হলে প্রশ্নটা উঠলে অবশ্যই সেটাকে অ্যাড্রেস করা হবে। কিন্তু নারী অ্যাজ পারসন যাব মানে আমরা অনেক জায়গায় ভিজিবল হব সেটার সুযোগ খুব কম ছিল। এবং এটা একটা এই যে আমরা আগেও দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেখেছি, এখনকার সংসদেও এখনো দেখছি, দেখছি রাজনীতিতে দেখছি। এটার গলদটা কোথায়? পুরুষতন্ত্র। আপনার মানে আমি মনে করি যে পুরুষতন্ত্রটা এমন গেড়ে বসে আছে আমাদের সমাজে, হ্যাঁ? এবং এটা কিন্তু এ ধরেন মনেই করা হয় এবং কিছুটা নারীদের মধ্যেও এই পুরুষতন্ত্রটা কাজ করে মানে বা এর প্রভাবটা কাজ করে। তারাও এক পর্যায়ে দেখেন যেই মেয়েরা রাত ১২টার সময় বেরিয়ে গেল রোকেয়া হল বা সব হল হুম, ভেঙে বেরিয়ে গেল, সেই মেয়েরাই আবার হারিয়ে গেল। হুম, বুঝছেন? এই মেয়েদের হারিয়ে যাওয়াটা এবং তাদেরকে বের করে আমি যখন অনেক সময় এই ছাত্রদেরকেও অনেক সময় বলতাম যে, "আপনারা আসেন, মেয়েদেরকে আনেন না।" বলে, "আপা আপনারা বলেন না কাকে আনবো?" আমি বলছি, "কেন আপনারা একসাথে মিছিল করছেন নাম জানেন না?" হুম? তো এই যে ব্যাপারটা কিছু মেয়েরা তাও নিজেদেরকে দৃশ্যমান রেখেছে। কিন্তু হাজারে মেয়ে যে ছিল, কোথায় গেল তারা? তার মানে হলো যে সমাজের যে দেখেন বহু মেয়ে এমনও আছে যে হয়তো ওই সময় বেরিয়ে গেছে। তার মা-বাবা অনেক বাবাকেও আমি এটা বলতে শুনছি যে আমার মেয়ে ব্যাগ রেডি রাখতো। ও লুকিয়ে হলো বেরিয়ে যাবে। কিন্তু শেষে মেয়েকে নিয়ে আমি সহ গেলাম। অনেক বাবা-মাও কিন্তু মেয়ের সাথে গেছে। কিন্তু পরবর্তীকালে এটাও শুনেছি যে তারা আবার খুব এটা মানে প্রকাশ করতে চায়নি। কারণ সে মেয়েরও ভবিষ্যৎ হুম। আছে, এসব আছে। তো এই জায়গাটাতে আমাদেরকে ভাঙতে হবে। এটা কিন্তু সহজ কাজ না। এটা অন্যান্য দেশেও হয় কিন্তু বাংলাদেশে এটা খুবই দুঃখজনক এবং আমরা যারা নারী আন্দোলন করে এসেছি ধরেন সেই ১৯৮৭ সালে যখন এরশাদ আমলে যখন হচ্ছিল, তখন এ স সংরক্ষিত আসনে নারী আসনে
সরাসরি নির্বাচনের দাবি কিন্তু তখন উঠেছিল। হ্যাঁ? এবং আমি তখন ছিলাম, মানে আমরা নতুন তখন আন্দোলনে। আমরা তখন ঐক্যবদ্ধ নারী সমাজের ১৭ দফা এটা রেখেছিলাম যে জাতীয় সংসদে সংরক্ষিত আসনে এ নি সরাসরি নির্বাচন হতে হবে। এটা কোনো দলের বোনাস হতে পারবে না। কারণ এরশাদ তখন মনে আছে আ অলংকার বলেছিলেন ওই আসনগুলোকে। ওইটাতে সবাই ক্ষুব্ধ হয়ে আমরা বলছিলাম সরাসরি নির্বাচন। এরপরে দেখেন বিএনপি সরকার গঠন করলো। তারাও বলল যে হ্যাঁ, হ্যাঁ আমরা নির্বাচন দেব। সংবিধানের ৬৫ ধারাতে একটু পরিবর্তন আনতে হবে, নাইলে তো ৬৫ এক অনুযায়ী তো নির্বাচিত সাংসদরাই ওদেরকে এ মনোনয়ন দেবেন। তো ওইটাতে পরিবর্তন এনে করব। শেখ হাসিনা আমাদেরকে কথা দিয়েছিলেন বারবার যে হ্যাঁ, আমরা আসছি। এরপর ১৫ বছর এক নাগাড়ে থাকলো। কি করলো তারা? ওই ১৫টা আসনকে ২০টা আসন করলো। তারপর ৪৫ শেষ পর্যন্ত ৪৫টা আসন ৫০টা করে ৫০টা। তারা ফেরত গেল। এখন দাবি উঠছে ১০০টা, কিন্তু এই ১০০টা করে কোনো লাভ নাই। মানে এটা ৫০ হোক, ১০০ হোক আর ২০০ হোক, যদি সিলেকশনই হয় সিলেকশনই হয় তাহলে হবে কি জানেন? যেই পুরুষ হয়তো নির্বাচনে হেরে গেছে তার ওয়াইফকে সান্ত্বনা দিয়ে ওই আসনে বসায় দেবে। মানে এটা কি সান্ত্বনা পুরস্কার? এটা সান্ত্বনা, এটা সান্ত্বনা। তবে কিছুটা আমি বলব যে পরিবর্তন আসছে, এত সান্ত্বনা হওয়ার জায়গা নাই। এজন্যে যে নারীরাও মানে এখন কিন্তু যারা রাজনৈতিক দলের সক্রিয় কর্মীরা, তারা কিন্তু আসলে যথেষ্ট যোগ্যতা রাখে। তারা দলের পুরুষ সদস্যদের পক্ষে অনেক কাজ করে, কিন্তু নিজেরা নির্বাচন করতে দেয় না, তাদেরকে মনোনয়ন দেয় না। কিন্তু এখন তারা কিন্তু এ বলছে যে মানে ৫০টা আসনে আমাদেরকে দিতে হবে। তাইলে দেখেন ৫০টা আসনে কিন্তু এখন ৫০ জন প্রার্থী থাকে না। প্রায় ৩০০ জনও হুম। থাকে। তার মানে ওর মধ্যে একটা বাছাইয়ের একটা ব্যাপার আছে। সেটাতে কিন্তু ওটা অত সহজ হয় না আগে যত মামি, চাচি, ভাবিকে আনা যেত। বুঝছেন? এটা মানে অত সহজ না এখন। কিন্তু ধরেন এটা তো একটা সংসদ, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশে নারীর অবস্থান, নারী মুক্তি দশকের পর দশক আমরা শুনছি। আ আমরা শুনেছি প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার একই সময়ে নারী। কিন্তু নারীর আক্ষরিক অর্থে সমাজে নারীর অবস্থান এখনো যে এত কথা শুনতে হয়, এইটা এই অচলায়তন ভাঙার উপায় কি? মানে এটার বাধা কোথায়? মানে আচ্ছা, আমি পুরুষতন্ত্র তো একটা মেটাফরিক ওয়ার্ড। মেটাফরিক মানে কি প্র্যাকটিক্যালও। আমি একটা জিনিস বলি, খুব মজার একটা আমার অবজারভেশনে আসে আরকি। সেটা হলো কি যে ১৯৯১ সালে মানে বেগম খালেদা জিয়া ১ম নারী প্রধানমন্ত্রী হয়েছেন। এর আগে তো সব হুম। প্রেসিডেন্ট হোক, হোক পুরুষ ছিলেন। তাই না? তারপর থেকে ২০২৪ পর্যন্ত আমরা শুধু নারী, হয় এইজন নারী থাকবেন বা হুম। অন্যজন নারী থাকবেন, এবং এই যে বললেন যে সংসদ নেতা নারী, বিরোধী দলীয় নেতা নারী, স্পিকার। তারপর স্পিকার নারী, তারপর আরও আরও অনেক গুরুত্বপূর্ণ পদে নারী ছিলেন। এখন কি হলো, জাস্ট হঠাৎ করে সব উল্টে গেল। এখন পুরুষ প্রধানমন্ত্রী, পুরুষ স্পিকার, পুরুষ বিরোধী দলীয় নেতা আমরা ৩.৫ দশক পর পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি। পেয়েছে। কিন্তু সেটা আমার পুরুষ বা নারী হওয়ার ইয়ে না। আমি তো এক হিসাবে মনে করি যে এটা প্রমাণ হয়ে গেল ১৯৯১ সাল থেকে ২০২৪ পর্যন্ত যে নারী, বায়োলজিক্যাল নারী প্রধানমন্ত্রী হলেই নারীর অবস্থা ভালো হবে এমন কোনো গ্যারান্টি নাই। এটা বাংলাদেশে একটা কেস স্টাডি হতে পারে। বুঝছেন? কারণ আমাদের এর মধ্যে ইয়াসমিন ঘটেছে। এর মধ্যে অনেক কিছু, সংসদে নারীদের যে অবমাননাগুলো হচ্ছে সেগুলো মানে সরাসরি নির্বাচন এই সময়কালেই তো হয়ে যেতে পারত। হুম। তারা করেনি। তার মানে নারীদের ইস্যুকে তারা কোনো গুরুত্বই দেয় না। না, সেই জায়গা থেকেই ভাবছিলাম তাহলে এই অচলায়তন ভাঙার আসলে বাধাটা কোথায়, কিংবা উপায়টা কি? মানে কোত্থেকে শুরু করতে হবে? আমাদেরকে না, এটার একমাত্র ১ম কথা হলো নারী আন্দোলনকে আরো শক্তিশালী হতে হবে। নারী আন্দোলন যদি শক্তিশালী না হয়, এখন যা আছে, একটা সমস্যা হলো কি, ঢাকায় কিছুটা এলিট আন্দোলন হয়ে যায়। হুম। হুম? তো এটা একটা শ্রেণী ব্যাপার হয়ে যায়। একটা শ্রেণীগত নারীদের একটা প্রতিনিধিত্ব থাকে। আবার এ ঢাকার বাইরে যেগুলো সংগঠন আছে সেগুলো কিন্তু
সত্যি কথা বলতে কি জেলা পর্যায়ে কিন্তু নারীরা কিন্তু যার যার মতো করে আন্দোলন কিন্তু করছে। কোনো একটা ধর্ষণের ঘটনা ঘটলে ওরা কিন্তু হুম। অ্যাক্টিভ হচ্ছে কিন্তু। এমন না যে কেউ কিছু করছে না। কিন্তু একটা যে ন্যাশনাল একটা আন্দোলন হতে হবে সেটা মিসিং এবং এখানে কিছুটা ক্ষতি করেছে। অ্যা ক্ষতিও বলবো না বা ওদেরকে দোষারোপ অর্থে না, এনজিওয়াইজেশন হয়ে গেছে নারী আন্দোলনটা। হুম? তো সেখানে হয় কি যে আমরা বিদেশের অনেকগুলো ম্যান্ডেট নিয়ে কাজ করি বা বিদেশের অনেক মানদণ্ড নিয়ে কাজ করি। আমাদের একেবারে অর্গানিক একটা আন্দোলন যেটা বেগম রোকেয়ার হুম। ধরেন যে ধারাটা যদি আমরা বজায় রাখতে পারতাম, এমনকি কবি সুফিয়া কামালও হুম? খালাম্মা বলতেন যে টাকার জন্য অপেক্ষা করছো কেন? চলো আমরা চাঁদা তুলি। এবং মহিলা পরিষদ একসময় কিন্তু ছিল। সেই মহিলা পরিষদ এখন এনজিও রেজিস্ট্রেশন নিয়েছে, হ্যাঁ? তো এগুলো কিন্তু এ এনজিওয়াইজেশনটা একদিকে কিছুটা ক্ষমতা বাড়িয়েছে, আবার আরেকদিকে আমাদেরকে সীমিতও করে দিয়েছে আরকি। তো এটা ঠিক করার হলো যে এখন পুরুষদেরকে, এখন যারা পুরুষরা আছেন তারা একেবারেই ভুলে যেতে বসছেন নারীদের বিষয়টা এবং অ্যাজ ইফ এটা পরের বিষয়, এটা সেকেন্ডারি ইস্যু এরকম করে রাখা হচ্ছে। এটাকে ভাঙতে হবে। এটা আমরা এখন চেষ্টা করছি আরো। আমি একটু অন্তর্বর্তীকালীন সরকারে ফিরি আগে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ১২ই ফেব্রুয়ারি, তার ৩ দিন আগে হুম, একটা বাণিজ্য চুক্তি করেছিল যুক্তরাষ্ট্রের সাথে। সেই চুক্তিতে চুক্তির অনেকগুলো পার্ট নিয়ে সমালোচনা আছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নিয়ে সমালোচনা আছে। আ কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সেই জায়গাগুলোতে হুম। বলা হচ্ছে যে এক অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাধা পড়েছে বাংলাদেশের এই সেক্টরগুলি। আপনি তখন উপদেষ্টা। অন্তত আপনার সেক্টরের উম প্রবলেমগুলো আপনি আইডেন্টিফাই করতে পেরেছিলেন? এটা তো নিশ্চয়ই ৯ ফেব্রুয়ারি হয়নি। এটা নিশ্চয়ই না, অনেক আগের থেকে হচ্ছিল। না এটাই ভুল। অনেকে মনে করে যে জাস্ট ৩ দিন আগে হুড়পাড় করে ফেলা হলো। আসলে একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই এসছিল। হ্যাঁ? এবং আমরা অন্তত প্রায় ৬ মাস আগে আমাদের মন্ত্রণালয়ে যেহেতু মিট আমদানির একটা বিষয় ছিল, অ্যা সেজন্য আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছেও কিছু তথ্য চেয়েছিল বা আমাদের কাছে কিছু অ্যা জানতে মানে চেয়েছিল। আন্তঃমন্ত্রণালয় যোগাযোগ যেগুলো। যোগাযোগ ছিল। তো ফলে একেবারে আমরা বলতে পারব না যে আমরা জানি না। কিন্তু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকার কারণে আমরাও বাইরে বলতে পারিনি বা সরকারও বলতে পারেনি এবং এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা কিন্তু শুধু বাংলাদেশের ক্ষেত্রে না। যেই প্রায় ৯ টা না ১০ টা দেশের সাথে যারা আমেরিকা যে এটা করেছে মানে রেসিপ্রোকাল ট্রেড হুম। এগ্রিমেন্টটা করেছে। কারণ না হলে সরকারের একটা চাপ সৃষ্টি করছে এভাবে যে 37% ট্যারিফ বসিয়ে দেবে। তো 37% ট্যারিফ তো বিশাল একটা সমস্যা। তো আমাদের গার্মেন্ট ভয়ানকভাবে এফেক্টেড হবে। তো আমি ওই দিকগুলো হুম। আলোচনা আমি ছিলাম না বা আমি জানি না। কিন্তু যেটা হলো মিটের ক্ষেত্রে আমরা মানে কতগুলো কনসার্ন এক্সপ্রেস করেছিলাম। সেটা হলো যে ১ম কথা হলো মিট আমদানিটা আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ? আমাদের করা উচিতও না এবং এই কারণে যে আমাদের যে খামারিরা আছে প্রায় মানে ধরেন একদম চিহ্নিতভাবে ২০ লক্ষ পাবেন যারা নাকি এই কোরবানির জন্য হুম। গরু পালছেন আর আমাদের নিয়মিত লাইভস্টক তো স্বয়ংসম্পূর্ণ। স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের লাইভস্টক একটা জীবিকার অংশ। দেখেন আমেরিকায় যে লাইভস্টক সেক্টর সেটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি। হুম। আর আমাদের লাইভস্টক হলো তৃণমূল খামারি। তৃণমূল জীবিকা। আপনি খালি খামারি না, মানে হুম। এটা কিন্তু সে একটা ব্যবসা করে না। সে বেঁচে থাকার জন্য করে এবং জানেন এটা থাকার কারণে আমরা এত গরিব হওয়া সত্ত্বেও এটলিস্ট যে পরিবারে একটা গরু পালে সে পরিবারের বাচ্চাটাও একটু দুধটা দুধ পায়। খেতে পারে। নাহলে তো কিনে দুধ খাওয়ানো হুম, তো হুম। তাদের সে পরিবারে মুরগি পালে বলে ডিমটা খেতে পারে বা মাঝে মুরগিটাও খেতে পারে। তো এই যে একটা আমিষের উৎস যেটা আমরা শহরে খালি টাকার বিনিময়ে বলি যে বাজার থেকে কি কিনে আনবো, কিন্তু আসলে তো এইটা আছে বলেই কিন্তু আমার সারা দেশে কিন্তু একটা মাছ, মাংস, দুধ, ডিম, দুধ এগুলো আছে, হ্যাঁ? তো ফলে আমরা বলেছি যে
ডেয়ারিতে আমাদের একটু পিছিয়ে আছি যে আমরা দেখেন প্রায় 4,000 কোটি টাকা খরচ করে গুঁড়ো দুধ আমদানি করে। এখানে এনে সে গুঁড়ো দুধকে আবার লিকুইড দুধ বানায় দেয়। বুঝছেন? আপনি অনেকগুলো দেখবেন যে এটা অভিযোগ এসছে যে তো গুঁড়ো দুধ হিসেবেই যদি আনো, আমাদের হুম। যদি সেই ক্যাপাসিটি না থাকে, তাহলে গুঁড়ো দুধ হিসেবেই বিক্রি হোক। সেটাকে আবার ভেজাল হিসেবে কেন ব্যবহার করবে? তার মানে আমাদের এই জায়গাটাতে একটা ইয়ে ছিল। আমরা চিজ বা এগুলোর ক্ষেত্রে যেগুলো বিশেষ এলিট প্রোডাক্ট, হুম। ওটার ক্ষেত্রে আমরা বলছি যে ঠিক আছে, মানে ওটাতে বাধা অত দেইনি। কিন্তু মিটের ক্ষেত্রে আমরা একেবারেই রাজি ছিলাম না এবং এটা আমাদের পক্ষ থেকে এটা বলা হয়েছে। তো এবং আরেকটা যেটা আমি ব্যক্তিগতভাবে বলবো, এখানে আমি মন্ত্রণালয়ের কথা হুম। বলতে চাই না, এটা আমার ব্যক্তিগত মত। সেটা হলো যে যুক্তরাষ্ট্রে যে গরুকে যে ফিডটা দেয়, সেটা হলো জেনেটিক্যালি মডিফাইড সয়াবিন, জেনেটিক্যালি মডিফাইড কর্ন, যেগুলো 90% অফ দ্য ফিড মানে এখান থেকে আসে। ওরা আসলে অর্গানিক ফিড ওরকম হুম। অর্গানিক সয়াবিন দিয়ে করে না, ওগুলো অন্য জিনিস করে। তো ফলে আসলে আমরা কিন্তু তাহলে জেনেটিক্যালি মডিফাইড খাদ্যই কিন্তু এক হিসেবে আসছে, যদিও এটা বলছে যে এটা প্রসেসড হুম। হয়ে এটা নন লিভিং হয়ে যাচ্ছে। বাট কিন্তু ওটাতে আসলে হেলথের উপর কি ইম্প্যাক্ট হবে, কারণ আমি তো আলটিমেটলি জেনেটিক্যালি মডিফাইড খাদ্যই খাচ্ছি। তা আমার হেলথের ইম্প্যাক্টটা নিয়ে তো আমেরিকান যে সার্টিফিকেটটা দেবে, সেখানে হেলথ সংক্রান্ত তো কিছু দেবে না। হিউম্যান হেলথে কি ইম্প্যাক্ট, ওরা খালি এটা দেবে যে ফাইটোস্যানিটারি ব্যাপারে কোনো অসুবিধা আছে কি না, এবং এটা বলে দিচ্ছে যে ওরা যে টেস্ট করে দেবে ওটা এতই স্ট্যান্ডার্ড যে আমরা এখানে বাংলাদেশে আসার পরে আমরা কোনো টেস্ট করতে পারবো না, ওইটাই মেনে নিতে হবে। এই তো যে এটা মানে আমি বলছি যে এটা এক হিসেবে সাংঘাতিক ক্ষতিকর। কিন্তু এখন একটা সুখবর অন্তত আছে, সেটা হলো যে দেখেন ইউএস সুপ্রিম কোর্ট কিন্তু ২০ হুম, তারিখের হুম, হুম। মধ্যেই কিন্তু একটা ইয়ে দিয়ে দিচ্ছে এবং তারপরে কিন্তু আবার মালয়েশিয়া নাল সেটি অ্যান্ড ভয়েড বাতিল করে করেছে। দিচ্ছে। মানে ওরা বলছে ইট ইজ নট ইভেন অন হোল্ড, ইট ইজ নাল অ্যান্ড ভয়েড। হুম। হুম, তাহলে বাংলাদেশও ভাবতে পারে বাংলাদেশকে কেন একদম হুবহু মেনে নিতে হবে, এরকম বাধ্যবাধকতার তো এটা আমাদের মেন্টাল অবস্থাও একটা। আমি এগ্রিমেন্টটা পুরোটাই পড়েছি এখন, যেহেতু ওটা ডিসক্লোজ, ওটাতে একটা অ্যামেন্ডমেন্টেরও ক্লজ আছে। তার মানে আমি যদি বলি যে আচ্ছা মিট বাদ দিয়ে তুমি কটন যদি শুধু আনতে হয়, তো কটনই আনি, মিটটা বাদ দিই। হুম, তার মানে কি আপনার পরামর্শ হচ্ছে এই সরকারের প্রতি কি থাকবে এই ট্রেড ডিল নিয়ে? যদি নাল অ্যান্ড ভয়েড করা যায় সবচেয়ে ভালো। কারণ এই ট্রেড ডিলের মধ্যে আমাদের আসলে তেমন কিছু নাই। এমনকি যে কটনের কথা বলা হচ্ছে, আমি গার্মেন্ট ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট যাদের দেখছি, মানে আমেরিকা থেকে কটন এনে আবার ওখানে পাঠাতে গেলে আমার যে খরচ, তার চাইতে আমি ভারত থেকে যে কটন আনছি, আমার যে দূরত্ব বা খরচ, এগুলো তো দেখতে হুম। হবে। তো শুধু আমি জিরো ট্যারিফ পাবো বলে আমেরিকান আমি খরচ তো আমার হয়ে যাচ্ছে, জিরো ট্যারিফের উল্টো তো খরচ হচ্ছে। তো সেই দিকগুলো আমার মনে হয় যে সরকার একটু যদি ভাবেন, এটা দেশের জন্য ভালো। কারণ কি, এটা আলটিমেটলি একটা ট্রেড ডিল না, এটা একটা সার্বভৌমত্ব উপর আঘাত হয়ে যায় যে আমার কোনো বলার কিছু থাকবে না, আমি কি আনবো না আনবো। এখানে মানে ওয়ান সাইডেড একটা, এটা একটা ডিল হতে পারে দুই পক্ষই কিছু বলার। এখানে শুধু এক্সিট ক্লজটা আছে বলেই যে আমি অন্তত বলে বেরিয়ে যেতে পারবো, এছাড়া আমার আর কোনো জায়গা নাই। তাহলে কি এইরকম একটা চুক্তি অন্তর্বর্তীকালীন সরকার কার্যত বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছিল? না, না, এটা চাপিয়ে দিয়ে আসলে আমার মনে হয় যে এটা যে প্রক্রিয়ার মধ্যে চলছিল সেখানে কিছু বাধ্যবাধকতা হয়তো অ্যা ছিল। আমি সেটা হুম। জানি না। কাজে আমি সেটা বলব না। আমি যতদূর জেনেছিলাম ততদূর আমার ভূমিকা আমি রাখার চেষ্টা করেছি। তাহলে আপনার পরামর্শ কি এই সরকারের প্রতি এই চুক্তিটা উম বাতিল করার একটা দিকে? রিভিউ করুক। তারা রিভিউ অবশ্যই যেন করা উচিত। আর মালয়েশিয়ার মানে পথ যদি আমরা ধরতে পারি, যেহেতু একটা দেশ করেছে,
আমরা আর তাছাড়া দেখেন ইরানের যে যুদ্ধটা হুম। এখন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি সে পজিশনে আছে যে যুক্তরাষ্ট্রকে আমরা এত মেনে চলবো? এবং আপনি ইরানের যুদ্ধ তো সারা বিশ্বের পরিস্থিতি বদলে দিয়েছে। তো কাজেই আমি দেশের স্বার্থ যদি রক্ষা করতে চাই, তাহলে এই চুক্তিটা আমার মনে হয় যে বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বিবেচনা করতে হবে। এটা নাল এন্ড ভয়েড করতে পারলে সবচেয়ে ভালো হতো। আপা শেষ করব। একদম শেষ প্রশ্ন করতে চাই। আপনি মাঝখানে বলছিলেন যে সবাই তৎপর কিন্তু কাজ আগায় না। আপনার ১.৫ বছরের অভিজ্ঞতায় এই ব্যুরোক্রেসি কিংবা আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে আপনার আচ্ছা, না, এসেন্স কি? আমলাতান্ত্রিক জটিলতার পরও বড় সমস্যা কোন জানেন মন্ত্রণালয়? জনপ্রশাসন। জনপ্রশাসন করে কি? হঠাৎ করে দেখলেন আপনার জয়েন্ট সেক্রেটারি যে মোটামুটি ভালো কাজ করছিল, তাকে বদলি করে দেয়া হলো আরেক মন্ত্রণালয়ে। সে এখানে বেশ সুন্দর করে কাজ করছে। তাকে হয়তো মৎস্য প্রাণী সম্পদের ছিল, দিয়ে দিল বস্ত্রতে। হুম? সে কিন্তু এই অভিজ্ঞতাটাকে কোনো কাজে ওখানেও লাগাতে পারছে না। ২ নাম্বার হলো যে সচিব, সচিবও কিন্তু তারা ঠিকমতো দেয় না। হ্যাঁ? যেমন মৎস্য প্রাণী সম্পদে কিন্তু একটু টেকনিক্যাল জ্ঞান লাগে। হুম। কারণ এটা অনেকগুলো এটা একটা কারিগরি একটা বিষয়। কারিগরি বিষয়। এটাতে যেখান থেকে সেখান থেকে এনে একজনকে দিলে তার অন্তত ৬ মাস লাগবে এটা বুঝতে এবং তার সেই আগ্রহ থাকতে হবে। তো এখানে এটা খালি ব্যুরোক্রেটিক সাইন করার বিষয় না। এটা একটা বড় সমস্যা। তো এইখানে জনপ্রশাসনের খুব অত্যাচার আছে। মনে হয় এটা থাকবেও সবসময়। যেটা হলো ফাইলের ক্ষেত্রে যেটা আমি দেখছি যে এ আমরা যে আগে রেড টেপিজম বলতাম এখন কিন্তু ফিতাটা সাদা হয়ে গেছে। আচ্ছা। হুম? এই যে লাল ফিতা আর নাই। কিন্তু সাদা রং হলেও চরিত্র খুব একটা বদল হয়নি। হ্যাঁ? সেটা হলো একটা ফাইল যদি বলি যে এক্ষুনি করতে হবে, এটা দ্রুত সিদ্ধান্ত দিয়ে দেন, ওটা বলে দেন। আম আসলে ম্যাডাম এটা তো এই সেকশনে যাবে, ওই সেকশন থেকে আসবে তারপর করতে পারবো। তার মানে এই যে সেকশন ঘোরার ব্যাপারটা এবং সেখানে আমি তাড়া দিতাম বলে হয়তো সেকশনগুলো তাড়াতাড়ি দিত। কিন্তু যদি আপনি কোনো কারণে একটু ভুলে যান বা অপেক্ষায় বসে থাকেন যে অটোমেটিক্যালি আসবে, সবসময় অটোমেটিক্যালি আসে না। হুম? এবং এটা আমরা মন্ত্রণালয় থেকেও আমরা দেখছি যে কোনো একটা কিছুকে অর্ডার হয়ে গেছে বাস্তবায়ন করতে গেলেও বলতে বলতে হয় যে একটু ওই মুখ সচিবকে একটু বলতে হবে, একটু ইয়ে করতে। এটা কি পার্সোনাল কি মানে তদবির করার বিষয়? আমরা এতগুলো মন্ত্রণালয়ে কাজ করতেছি, ওখানে তদবিরের মতো হয়ে যায়। এটা কি সামগ্রিকভাবে বাংলাদেশের যে এগিয়ে যাওয়া এই রাষ্ট্রযন্ত্র পরিচালনায় এই ফ্লটা একটা বড় বাধা না? বড় বাধা। এটা একেবারে আমূল পরিবর্তন দরকার। বুঝছেন? এটাতে জাস্ট ছোটখাটো মানে নাট-বল্টু চেঞ্জ করার বিষয় না। এটাতে আসলে একটা আমূল পরিবর্তন করা দরকার। তবুও আমি একটা কথা না বললে আবার অন্যায় হবে। আমাদের কিন্তু যারা সরকারি কর্মকর্তারা আছেন বা বিসিএস থেকে এসছেন বা ওরা তাদের মধ্যে বহু ভালো, ভালো অফিসার আছে। মানে তারা কিন্তু আসলে কাজ বুঝে যখন কাজ করে, আমি কিন্তু খুব ইমপ্রেসড হয়েছি। তারা কিন্তু ভালো কাজ করেছে। কিন্তু দেখা গেল একজন ভালো থাকলে তো হয় না। হুম। একটা আল্টিমেটলি একটা টিম লাগে। গোটা সিস্টেম। হ্যাঁ, সিস্টেম লাগে এবং একটা দুর্নীতির চক্র থাকে। একটা এমন চক্র থাকে যে এই গ্রুপিং থাকে। এইগুলোর কারণে অনেক ভালো অফিসার অনেক সময় ভালো কাজ করতে পারেন না। হ্যাঁ? কিন্তু আছেন। এটা আমি যদি না বলি এবার খুব অন্যায় হবে। কারণ আমি অনেক ভালো অফিসার দেখেছি। অনেক ভালো অফিসারের সাথে আমি নিজে কাজ করেছি এবং তারা আসলেই কিন্তু দেশপ্রেমও আছে তাদের মধ্যে। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব যে এই ব্যুরোক্রেটিক ঝামেলাগুলো মিটে যাবে, বাংলাদেশ জি, জি। আগাবে। ফরিদ আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ জি, আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক না বলা কথাও বলার জন্য। আচ্ছা। পডকাস্ট কথা চুলকে কথা বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদ আক্তারের সাথে। তার নানান রকম অভিজ্ঞতার কথা শুনলাম। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।